প্রিয় দর্শক, আজ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন, আর আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর সালমা সুলতানা 1968 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। এক হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এবং এই কোষ্ঠকাঠিন্যের সাথে সাথে আরও অনেকগুলো রোগ কিন্তু চলে আসে। তো আমি শুরুতেই একটু জানতে চাইবো, কোষ্ঠকাঠিন্য বলতে আসলে আমরা কি বুঝি? কোষ্ঠকাঠিন্য বলতে যদিও কঠিন একটু শব্দটা শোনাচ্ছে, যে শক্ত পায়খানা হওয়া, আচ্ছা, বা প্রতিদিন পায়খানা না হওয়া, টয়লেট মুভ না করা, এটাকেই সাধারণত কোষ্ঠকাঠিন্য বলে আমরা জানি। অনেক সময় দেখা যায় যে এমনিতেই অনেকেরই এটাকে আমরা পায়খানা না হতে পারে, বাউল হ্যাবিটটা আসলে সবার একরকম না। যে অনেকের দেখা যায় যে একবার বা দুইবার বাউল মুভ করে, আবার অনেকের একদিন পর পর মুভ করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেক দেশে আছে এরকম যে সপ্তাহে একদিনও মুভ করে। এটা মানুষের খাদ্য তালিকা বা খাদ্যাভ্যাস, তারপরে আবহাওয়া, তারপরে জেনেটিক্স, অনেক কিছুর উপরই নির্ভর করে। তবে আমাদের দেশের জন্য যেটা, যে আমাদের যে ফুড হ্যাবিট বা আমরা যেভাবে বড় হওয়া বা সাধারণভাবে যেসব খাবার খেয়ে অভ্যস্ত, সেগুলোতে প্রতিদিন টয়লেট হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এটা যদি না হয়, অথবা প্রতিদিন হয় কিন্তু খুব কঠিন হয়, শক্ত হয়, যেটা রোগীর জন্য প্রবলেম তৈরি করছে, এটাকেই সাধারণ ভাষায় কোষ্ঠকাঠিন্য বলা যেতে পারে। আচ্ছা, সাধারণত এই যে কি কি কারণে এই কোষ্ঠকাঠিন্যের বা এই যে হার্ড হচ্ছে টয়লেটটা, এটি হওয়ার পেছনের কারণগুলো একটু জানতে চাইবো। এটা আমি আসলে একটু সচেতনতার জন্য বলতে চাই, কারণ এ ধরনের অনেক রোগী আমাদের আসে এবং অনেক রোগ আমাদের চিকিৎসা করতে হয়, যেগুলি আসলে একটু সচেতন হলেই এগুলি প্রিভেন্ট করা যায়, রোগটা হবেই না হয়তো। তো কোষ্ঠকাঠিন্য একটা তো জেনেটিক ফ্যাক্টর আছেই, প্রথমত যে একটা ফ্যামিলিয়াল, যে অনেক কিছু সব কিছু মেনটেন করার পরেও দেখা যায় অনেকের টয়লেটটা হার্ড হচ্ছে। কিন্তু কমনলি যেটা হচ্ছে মেইন, আমি মনে করছি যে ফুড হ্যাবিট, যে খাদ্যাভ্যাস, আমাদের যে খাদ্যাভ্যাস, সেটাতে যদি আপনার আঁশযুক্ত খাবার কম হয়ে যায়, হ্যাঁ, ফাইবার ডায়েটটা কম হয়ে যায়, পানির পরিমাণটা কম হয়ে যায়, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে একটা কোষ্ঠকাঠিন্যের টেন্ডেন্সি তৈরি হয়। তার সাথে যদি কেউ হাই পিউরিফাইড ফুড খায়, যেমন শুকনা খাবার খাচ্ছে, বা এখন যেটা কমন অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, জাঙ্ক ফুড খাচ্ছে বা মাংস বেশি খাচ্ছে, যেটা আমরা খুব কমনলি পাই ছোট বাচ্চাদের। আমাদের ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে আমার মনে হয় এটা একটা সমস্যা, যে বাচ্চারা ভেজিটেবল খাচ্ছে না, হ্যাঁ, খাওয়ার, হ্যাঁ, শাক সবজি এগুলো খাচ্ছে না। আমাদের যে ট্র্যাডিশনাল ফুড, এটা থেকে শিফট হয়ে কিন্তু আমরা বাচ্চারা খুব বার্গার বা ড্রাই ফুড, বা বিশেষ করে মাংস, মুরগি মাংস বা গরু মাংস, এগুলির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। এটা পারিবারিকভাবে যদি এই সচেতনতা তৈরি হয়, যে একটা বাচ্চার ফুড হ্যাবিট তো আসলে ফ্যামিলি থেকে, ছোটবেলা থেকে গড়ে ওঠে। এবার দেখা যায় এখন অনেক ইয়াং জেনারেশন যারা, হ্যাঁ, 20, 25, 30 বছর, তারাও কিন্তু সবজি খাচ্ছেন না, হ্যাঁ, বেশিরভাগই জাঙ্ক ফুড খাচ্ছে। এটা একটা বড় কারণ, যে খাদ্য তালিকাটা কেমন, তার কতটুকু পানি সে খাচ্ছে। তালিকার মধ্যে অবশ্যই প্রতিদিনই শাক অথবা সবজি থাকতেই হবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হবে, লিকুইড যে কোনো ফর্মে খেতে হবে। আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কিছু মানুষের দেখা যায় যে এক একটা বিশেষ ধরনের খাবারে টয়লেটটা শক্ত হয়ে যাচ্ছে। এটা খুব ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, এক একজনের এক একটা খাবারে, কারো এটা হজমের সমস্যা হয়ে একটু লুজ মোশন হয়ে যায়, কারো একটু হার্ড হয়ে যায়। কেউ যদি একটু সচেতনভাবে খেয়াল করে যে কোন খাবারটা খেলে ওনার একটু সমস্যা হয়, ওইটাকে একটু অ্যাভয়েড করে চলা, এটা মনে হয় একটা বড় কারণ। আরেকটা আছে যে অনেক কিছু ওষুধ আমাদের খেতে হয়, অনেক সময় আমরা প্রেসক্রাইব করি কিছু অ্যান্টিবায়োটিক্স, এগুলোতেও কিন্তু অনেক সময় স্টুল হার্ড হয়। আমি একটু শিশুদের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করব। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি অনেক সময় 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ওই সময়টাতে একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়, যেহেতু ওই সময় সে খিচুড়ি বা সাপ্লিমেন্ট কিছু ফুড শুরু করে, তখন একটা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন শুরু হয়। এটি কেন হয় এবং তখন আসলে কি কারণে এটি হচ্ছে? এটা আসলে একদম আরো আগেও হতে পারে, যখন ব্রেস্ট ফিড থাকে, অনেক বাচ্চা দেখা যায় মায়ের
মায়ের দুধ খেলে যেটা হয় যে অনেকের স্টুল নর্মাল থাকে, অনেক বাচ্চার, কোনো বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকে, এটা অনেকটা ফ্যামিলিয়ার, মায়ের দুধ খাওয়া অবস্থায়ও। আবার যখন সে উইনিং হয়, যে এক্সট্রা ফুড খেতে শুরু করে 6-7 মাসের পর থেকে, তখনও যদি এই যে খিচুড়ি বা এগুলোর মধ্যে যদি ফাইবারের পরিমাণটা কম থাকে, হ্যাঁ, দেখা গেলো চাল ডাল সবই দিলেন, মাংসও দিলেন, কিন্তু সবজিটা দেওয়া হলো না, কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের বাচ্চাদের মধ্যে খুবই সুজি খাওয়ানোর টেন্ডেন্সি থাকে। আসলে তো সুজি থেকে কোনো নিউট্রিশন বাচ্চা পাচ্ছে না, কিন্তু বরঞ্চ সেখানে যদি কিছু সবজি অ্যাড করা যায়, একটু শাক, একটু মিষ্টি কুমড়া, বা যেটা সহজে হজম হয় এই ধরনের, প্লাস বাচ্চা যে ঠিকমতো পানি খাচ্ছে কিনা, হ্যাঁ, এটা একটা। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে বাচ্চারা অনেক সময় টয়লেট ট্রেনিংটা ঠিকমতো হয় না, যে প্রতিদিন যে টয়লেট করতে হবে, এটা কিন্তু মায়ের বা বাবার দায়িত্ব বাচ্চাকে ট্রেনড আপ করা। অনেক বাচ্চা দেখা যায় যে অভ্যাসগত কারণেই সে তখন আর বসতে চায় না, অনেক বাচ্চা টয়লেট করতে হবে এটাকে একটা ঝামেলা বা ভয় পায়, বা এটাকে একটা হিডেন জিনিস মনে করে, ইনহেরেন্ট বাচ্চাটাকে এইটা অ্যাসিওর করতে হবে যে টয়লেট ট্রেনিংটা যদি ঠিকমতো না করে, বাচ্চা যদি পায়খানা আসলো সে চেপে রাখলো, করলো না, বা একদিন পর করলো বা সন্ধ্যায় করলো, তখন কিন্তু টয়লেট হার্ড হয়ে যায়। আচ্ছা, এই ট্রেনিংটা কখন করানো উচিত? যে বাচ্চা খাওয়ার পরে বা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে তাকে বসাবে। আর একবার যদি টয়লেট এরকম হার্ড হয়ে যায়, বাচ্চা যদি একটু ব্যথা পায়, যে আরো ভয়টা তার, হ্যাঁ, ওর একটা সাইকোলজিক্যাল ইনহিবিশন কাজ করে যে টয়লেট করলে ওখানে ব্যথা হবে, তখন বাচ্চা আরো এটা হাইড করতে থাকে। এই জিনিসটা আমার মনে হয় প্যারেন্টসদের একটু খেয়াল করা রাখতে হবে। আচ্ছা, তাতে করে কি কোনো রোগের জন্ম দেয় এই যে বারবার করে হচ্ছে এটা তো আমি ছোট বাচ্চার কথা যে বাসায় আছে, আরেকটা আমরা ফেস করি যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে, একটা আননোন এনভায়রনমেন্টে যায়, তখন অনেক আর্লি মর্নিং এ, যে আমাদের স্কুলগুলি 8টা থেকে শুরু হয়, বাচ্চারা সাধারণত অভ্যস্ত থাকে না 8টায় উঠার, অনেক বাচ্চাই এই যে সকালে উঠে স্কুলে যায়, দেখা যায় টয়লেট হয় না, স্কুলে যখন ক্লাসে পিরিয়ডে টয়লেট আসে, বাচ্চা লজ্জায় বা নতুন এনভায়রনমেন্টে জিনিস থেকে বলে না, তখন টয়লেট হোল্ড করে রাখে, পরে বাসায় এসে যখন টয়লেট করে বা এই ব্যথা পায়, ওইখান থেকেও কিন্তু প্রবলেমটা শুরু হয়। এবং সবচেয়ে কমন যেটা হয় যে হার্ড স্টুল যখন পাস হয়, তখন যে আমরা অ্যানাস, যেটাকে মলদ্বার বলছি, অ্যানাসের ওখানে একটা টিয়ার হয়, মানে ছিঁড়ে যায় এবং সেটা খুব পেইনফুল এবং রক্ত পড়ে। এই দুইটা জিনিসই কিন্তু বাচ্চা কেন, অ্যাডাল্টও যখনই দেখছে পেইন হচ্ছে এবং রক্ত পড়ছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যানাল ফিশার। সবচেয়ে কমনলি এটা দিয়ে আসলে বাচ্চাদের কিন্তু অনেক বেশি হয়। এবং তাদের কথা আমি কেন বলছি, কারণ তারা এত পেইন ফিল করে এবং এটিকে পুষে রাখতে রাখতে শেষ পর্যন্ত কিন্তু একটি খারাপ দিকে চলে যায়, কারণ যেহেতু সে বুঝতে পারছে না যে কি করলে আসলে এটা থেকে অনেক সময় মাকেও বলে না, হ্যাঁ, বাবা মাকেও বলে না, নিজে নিজে সাফার করে। আরো কি ধরনের সমস্যা থাকতে পারে? এটা হচ্ছে কমনলি হয় যে এটা ছিঁড়ে ব্লিডিং হলো, এটা অ্যানাল ফিশার বলছি আমরা। হ্যাঁ, এরপরে যখন এটা ক্রনিক হয়ে যায়, দেখা হয় কিছুদিন নরম পায়খানা হয় এবং শক্ত হলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে ওষুধ খাওয়া এটা নরম করি, কিছু সিরাপস পাওয়া যায়, সাধারণভাবে ধারণা যে এটা খেলাম নরম হয়ে গেল, কিন্তু আসলে এটা কিন্তু সলিউশন না, কারণ আপনি তো একসময় ওষুধটা বন্ধ করবেন, বন্ধ করলে দেখা যায় আবার শক্ত হয়ে গেল, সে আবার ছিঁড়ে গেল। যখন বারবার এরকম ছিঁড়ে যেতে থাকে, তখন ছিঁড়া চামড়াটা একটু বেরিয়ে যায়, একটা স্কিন ট্যাগের মতো ঝুলে থাকে, সেটা ইচিং হয়, ডিসকমফোর্ট হয়। এটা অ্যানাল ফিশারের কিছু কমপ্লিকেশনও হয় অনেক সময়। এখানে একটা পার্মানেন্ট ঘা থাকতে থাকতে অনেক সময় ইনফেকশন হয়ে একটা অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস হয়, অনেক সময় ফোড়া, যেটা অ্যাবসেস মানে ফোড়াটা অনেক সময় ফেটে যেয়ে ফিস্টুলা হয়ে যায়, এগুলি হচ্ছে কমপ্লিকেশনের দিকে যায়। আরেকটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশন যদি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় হেমোরয়েড হয়, যেটা কমনলি আমরা পাইলস বলে জানি, যে আমাদের মলদ্বারের ভিতরে কিছু রক্তশিরা থাকে গুচ্ছ গুচ্ছ, সেই গুচ্ছ রক্তশিরা ফুলে উঠে এবং সেখান থেকে ব্লিডিং হয়, এটাকে আমরা বলছি হেমোরয়েড। এই কমনলি এই কনস্টিপেশন রিলেটেড এটা বেশি হয়। আর যেটা হয় হচ্ছে কনস্টিপেশন লং স্ট্যান্ডিং থাকলে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে কোলোনিক ক্যান্সার হওয়ার ঝুঁকিটা খুব বেড়ে যায়। কনস্টিপেশন কিন্তু একটা ফ্যাক্টর, প্রেসিপিটেটিং ফ্যাক্টর কোলন ক্যান্সার। এই কনস্টিপেশনকে আসলে খুব ছোট করে দেখার কোনো উপায় নেই, একেবারেই নেই, কারণ এটির ঝুঁকি শেষ পর্যন্ত ক্যান্সারেও চলে যেতে পারে, ওটার ঝুঁকিও কিন্তু রয়েছে। তাহলে আপনাদের পরামর্শটা আসলে কি থাকে এই যে একেবারে শিশুকাল থেকে মানে একটা ভয়ঙ্কর কিছু হওয়ার যে ঝুঁকিটা, এবং আমরা চাইলেই এটিকে কিন্তু রোধ করতে পারি, প্রতিরোধ করতে পারি, কি পরামর্শ আসলে দেন? প্রথম থেকেই যেটা বলছি যে ডায়েট হ্যাবিট, ছোটবেলা থেকে খাদ্যাভ্যাস, বা বড় যিনি হয়ে গিয়েছেন কনস্টিপেশনে সাফার করছেন, তাদেরও খেয়াল করে দেখতে হবে যে আমার খাদ্যাভ্যাসটা কেমন। আচ্ছা, এবং দেখা যায় যে নর্মাল খাবার দাবার খেয়েও অনেকের একটু কনস্টিপেশন থাকে, তখন আমরা অ্যাডভাইস করি যে সুপগুলের ভুসি, ন্যাচারাল প্রোডাক্টগুলি মেইন হচ্ছে অ্যাডভাইস,
এবং এটা নরম হয়ে গেল দেখে যে খাদ্যাভ্যাসটা ছেড়ে দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না, এটা কিন্তু চালিয়ে যেতে কন্টিনিউ, হবে। হ্যাঁ এটা সবসময় মেনটেন করে চলতে হবে। এবং ইসবগুলের ভুসি কিন্তু একটা ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু খুবই ভালো যে স্টুল যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এটাকে সলভ করার জন্য। এবং সাময়িকভাবে আমরা কিছু স্টুল সফেনার, কিছু মেডিকেশনস আছে, কিছু সিনথেটিক ফাইবারও পাওয়া যায় এখন, যেগুলো আমরা খেতে অ্যাডভাইস করি। যখন একবার অভ্যস্ত হয়ে যান এবং খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতেও, বাউল হ্যাবিটটা চেঞ্জ হতেও সময় লাগে, ওই টাইম পিরিয়ডের জন্য আমরা স্টুল সফেনার দেই, সেগুলি খান। কিন্তু যে রুগী বুঝতে পেরেছেন যে আমার ডায়েট চার্টটা, লাইফস্টাইল ঠিক করতে হবে, যেমন খুব স্ট্রেসফুল লাইফ অথবা অনেক রাত জেগে থাকেন, ঘুম ঠিক মতো হয় না, হ্যাঁ পানি বেশি খাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলি যদি থাকে এগুলো আইডেন্টিফাই করে সলভ করলে অলমোস্ট 99% রুগী আমার মনে হয় কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারে। মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, তারপরও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কাছে অনেক রোগীরা আসছেন, বিশেষ করে শিশুরা যাচ্ছেন। এই যে যেটির কথা আপনি বললেন যে কোষ্ঠকাঠিন্যের কারণে অ্যানাল ফিশার, এটিকে আসলে ট্রিটমেন্ট হিসেবে এটিতে আপনারা কি দিয়ে থাকেন বা কিভাবে এটা ম্যানেজ করেন? মোস্টলি অ্যানাল ফিশারে আমরা প্রথম চিকিৎসা যেটা স্টুলটাকে সফট করতে বলি। হ্যাঁ, স্টুল সফট হলে মেজরিটি অফ দ্য অ্যানাল ফিশার কিন্তু হিল, আলসার যেটা ফেটে যায় ওটা শুকিয়ে যায়। এবং রুগী যদি পায়খানা নরম মেনটেন করে চলে তাহলে কিন্তু এটা শুকনো অবস্থায় থাকে, একটু চামড়া ঝুলে থাকে কিন্তু সেটা কোনো সমস্যা হয় না এবং সারা জীবন কোনো সমস্যা না হয়ে থাকতে পারে। কিন্তু এমন যদি হয় যে কোনো রুগীর এটা পায়খানা নরম হওয়ার পরেও অ্যানাল ফিশারটি হিল হচ্ছে না, ওখানে ব্যথা বা জ্বালাপোড়া হচ্ছে, টয়লেট করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা অপারেশন করি, খুবই সাধারণ ছোট একটা অপারেশন, কিন্তু পেশেন্ট কিওর হয়ে যায়। এবং তখনও তারপরও আপনাদের সেই পরামর্শটা থাকে? অবশ্যই, কারণ কনস্টিপেশন থেকে যে শুধু অ্যানাল ফিশার হয় তা তো না। দেখা গেল উনি অ্যানাল ফিশারের অপারেশন করেছেন কিন্তু দেখা গেলো কনস্টিপেশন কন্টিনিউ হচ্ছে, ওনার হেমোরয়েড হলো, আবার ব্লিডিং হচ্ছে। এটাও একটু বলতে চাই যে আমাদের সমাজে খুবই একটা ভুল ধারণা আছে যে পায়খানার রাস্তায় অপারেশন হলে এটা কোনোদিন ভালো হয় না। সেটাই কারণটা হচ্ছে কি যে কনস্টিপেশন কিন্তু থেকেই যায়। এই যে অ্যাডভাইসটা বা পেশেন্টকে কাউন্সিলিং করাটা, এটা অনেক ক্ষেত্রেই আমরা করতে পারি না বা রোগীরা বুঝতে পারে না। খাদ্যাভ্যাসটাকে ঠিক রাখতে হবে এবং সেটিকে মেইনটেইন করতে হবে যাতে করে স্টুলটা যাতে সফট এবং নরমাল হয়, সেটি যাতে কঠিন না হয়। আরেকটা কথা একটু বলে নিতে চাচ্ছি যে কনস্টিপেশন, একজন মানুষের পায়খানা নরমালি ছিল, স্বাভাবিকই ছিল, হঠাৎ করে তার কনস্টিপেশন হলো এবং সব কিছু করার পরেও তার এটা ইমপ্রুভ করছে না, কনস্টিপেশন হয়েই যাচ্ছে, অথবা কনস্টিপেশন কিছুদিন নরম থাকে, কিছুদিন আবার কনস্টিপেশন, এটা কিন্তু একটা খুব সিরিয়াস ইন্ডিকেশন। এটাকে আমরা অল্টারেশন অফ বাউল হ্যাবিট বলি। এটা কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ। এই জন্য এই ধরনের যদি হঠাৎ কারো কনস্টিপেশন নর্মাল বাউল হ্যাবিটের মধ্যে হঠাৎ এটা চেঞ্জ হয়ে যায়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটিকে ছোট করে দেখার কোনো কারণ নেই। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন বিষয়টি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম কোষ্ঠকাঠিন্য এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে উপদেশগুলো আমাদের আজকের অতিথি আমাদের বললেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডার একটা মুভমেন্ট। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে বেন্ট ওভার ল্যাটারাল রেজ, যে বেন্ট অবস্থায় যে আমরা ল্যাটারাল রেজটা মেরেছিলাম, সেটা আমরা ভার্সন দেখাবো হচ্ছে কেবলসের মাধ্যমে, যে আপনার বেন্ট না হয়ে ডাম্বেলের কোনো অ্যাসিস্ট্যান্স না নিয়ে শুধুমাত্র কেবলসের মাধ্যমে কীভাবে আপনি ওই মাসলটাকে ফোকাস করবেন। এটা দেখানোর রিজনটা হচ্ছে এই যে অনেক সময় আপনার ওই পরিমাণে থাকে না, টাইম থাকে না, এনার্জি থাকে না যে আপনি ওইভাবে প্রোগ্রাম অনুযায়ী সব শোল্ডার এক্সারসাইজ করার পরে আবার বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারবেন। তখন যে জিনিসটা করতে পারেন, আপনি যে কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা খুব ইজিলি করতে পারেন। আপনার একই মাসেলে হিট করবে, শুধুমাত্র পার্থক্য একটাই হবে যে এখানে আপনার মাস্কুলারিটি খুব একটা হবে না, কিন্তু আপনার শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। যেহেতু জিনিসটা করছি আমরা কেবলসের মাধ্যমে, ডেফিনেশন এবং শেপিংটা হচ্ছে আপনার প্রায়োরিটি। কিন্তু যদি আপনার ম্যাচ বিল্ডিং প্রায়োরিটি থেকে থাকে, তাহলে আপনাকে ডাম্বেল দিয়েই করতে হবে, মারতে হবে। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কেবলসের মাধ্যমে কীভাবে করি। ওকে, সব রেডি। ওকে, তো অনেকে হয়তো মনে করবে যে এটা হয়তো ট্রাইসেপের মুভমেন্ট অথবা ফ্লাই মুভমেন্ট, বেসিক্যালি তা না। এটা আপনি খেয়াল করছেন যে ওনার এলবোটা কিন্তু হাইপার এক্সটেন্ড হবে না, ভাঙা অবস্থায় থাকবে। যখন ওখানে চলে যাবে, যখন আসবে, উনি তার শোল্ডারের যে ব্যাক যে মাসলটা, সেই মাসল দিয়ে জিনিসটা পিছন থেকে টানবে, তখনই তার রিয়ার ডেলসে গিয়ে কাজ হবে। এখানে জিনিসটা কিন্তু ডাম্বেলের এক্সারসাইজটা একটু হলেও কঠিন এবং রেজিস্ট্যান্স সবসময় থাকবে, মানে কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ম্যাসিভনেসটা আসবে না। শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে কিন্তু এটা আসবে।
ওকে, এখন জিনিসটার রিজনটা হচ্ছে এই, যেহেতু এটা আপনার অন্য কোনো মুভমেন্ট লাগছে না, কোনো বেঞ্চ লাগছে না, কোনো ডাম্বেল লাগছে না, কোনো প্রিপারেশন লাগছে না, আপনি জাস্ট জিম থেকে যদি আপনি দেখেন যে পুরো এক্সারসাইজ শেষ, আপনি জাস্ট যখন বেরোতে নেবেন তখন যদি আপনি কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা করে যান, আপনার সেম এটাই হবে। কারণ স্ট্যান্ডিং অবস্থায় এক্সারসাইজগুলো করা অনেক সহজ, মানে প্রিপারেশন নিয়ে করার চেয়ে এই জন্য আপনি এক্সারসাইজটা যদি ইনভলভ করেন তাহলে আপনার রিয়ার ডেলসের ডেভেলপমেন্টের যে মুভমেন্টটা এটা সবসময় আপনি করবেন, কখনোই জিনিসটা হবে না, স্কিপ হবে না। প্রিয় দর্শক, আপনার শিশুটির কিংবা আপনার পরিবারেরই যে কোনো শিশুর হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে বমি। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে এই শিশুর হঠাৎ বমি হলে কি করবেন তাৎক্ষণিকভাবে, চলুন তা নিয়ে শুনি একজন চিকিৎসকের পরামর্শ। বাচ্চার বমি, এবং এই বাচ্চার বমি নিয়ে আমাদের মা বাবাদের দুশ্চিন্তার কোনো অভাব সাধারণত দেখা যায় না। এবং মা বাবারা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদের প্রধান কমপ্লেনই থাকে, তাদের প্রধান অভিযোগই থাকে যে তাদের বাচ্চা যে কোনো কিছু খেলেই পেটে রাখে না, বমি করে দেয়। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং এক্ষেত্রে অভয় দেওয়ার ব্যাপারে আমি যে কথা বলবো সেটা হচ্ছে, বাচ্চাদের যখন তারা বড় হতে থাকে তখন তাদের ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ হতে থাকে, এবং সেক্ষেত্রে তখন তারা সব খাবার ডাইজেস্ট করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, যার জন্য তারা খাবার বমি করে ফেলে। এবং এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা একটা কাজই করবেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনারা বাচ্চাকে দিবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে নর্মাল ওআরএসের যে নর্মাল স্যালাইনটা কিনতে পাওয়া যায়, সেটাই আপনারা প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। তবে যদি এরকম দেখেন আপনারা অভিভাবকরা যে বাচ্চারা অতিরিক্ত বমি করছে এবং অতিরিক্ত বমির পরে প্যারালাইজড হয়ে যাচ্ছে, প্যারালাইজড এরকম যে কোনো হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, অথবা চোখ উল্টে যাচ্ছে, কিংবা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, অথবা কোনো নর্মাল কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাথে সাথে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ঘরে রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন, তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব। রক্তচাপ বেড়ে যাওয়াকেই উচ্চ রক্তচাপ বলা হয়। একেবারে সাধারণ ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি, রক্তচাপের স্বাভাবিক একটা মাত্রা রয়েছে, যে সিস্টোলিক বা উপরেরটা 140 পর্যন্ত নর্মাল বলা হয় বা স্বাভাবিক বলা হয়। এর উপর যদি উঠে যায় তাহলে সেটিকে বলা হয় উচ্চ রক্তচাপ বা সিস্টোলিক হাইপারটেনশন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদেরই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।